লিখনের চোখ ভর্তি পানি, বিছানায় বসে আছে কালকের সেই নোংরা কাপড় পরেই। বেলিকে দেখে এক প্রকার লাফ দিয়েই পড়ে বেলির কোলে, মিশে যায় একদম বেলির সাথে। বেলি শক্ত করে জড়িয়ে ধরে লিখনকে বুকের সাথে। লিখনের কান্না থেমে গেছে। বেলি লিখনকে নিয়ে বেরিয়ে আসে রুম থেকে। একবার চোখ বুলালো পুরো রুমটায়। সুখন সোফায় বসে আছে, এক হাতে নাকে বরফ চেপে ধরে বসে আছে, আর অন্য হাতে নাকের রক্ত মুছছে। মুখটা ব্যথায় মলিন হয়ে আছে। মাইমুনা পাশেই ভয়ার্ত চোখে তাকিয়ে পল্টুকে দেখছে। পল্টু বেলিকে দেখে এগিয়ে গেল তার দিকে। সুখন আর মাইমুনার দৃষ্টিও গেল পল্টুর সাথে সাথে। পল্টু বলল, যাওয়া যাক তাহলে। বেলি মাথা নেড়ে হ্যাঁ বলল। সুখন উঠে দাঁড়িয়ে বলল, কাজটা তোমরা ঠিক করলে না। আমার ছেলেকে তোমরা আমার মতামত ছাড়া নিয়ে যেতে পারো না। পল্টু কানে আঙ্গুল দিয়ে চুলকিয়ে বলল, কি কি বললেন? সুখন থতমত খেয়ে যায়। পল্টু হাসে শরীর দুলিয়ে দুলিয়ে। লিখনকে কোলে নিয়ে বলে, বাবার মতো কাপুরুষ হবে না, এই মামার মতো বীর পুরুষ হবা, বুঝলা? লিখন কি বুঝলো কে জানে, তার মুখে হাসি ফুটে ওঠে। সেই হাসি দেখে পল্টুও হাসে ঘর কাঁপিয়ে। বেলি বেরিয়ে যেতে নিলে মাইমুনা দাঁড়িয়ে বলে, বান্দির ঘরের বান্দি, আমার বাসায় গুন্ডা নিয়ে এসে মাস্তানি করস? নাগর নিয়ে আসছিস কেন? একলা আসতি, একদম চুল ছিঁড়ে হাতে ধরিয়ে দিতাম। বেলি থমকে দাঁড়ায়। পল্টু চোখ রাঙিয়ে তেড়ে যেতে যেতে বলে, তোরে আমি খাইছি আজকে। বেলি পল্টুকে থামিয়ে দেয়, নিজে এগিয়ে যায় মাইমুনার দিকে। তারপর বলে, এই নাও, একাই এসেছি, কি করবে এখন? মাইমুনা থতমত খেয়ে তাকিয়ে থাকে বেলির দিকে। বেলি কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর সবাইকে অবাক করে দিয়ে একদলা থুতু ছুঁড়ে মারে মাইমুনার মুখে। ঘটনার হতবিহ্বলতায় সবার মুখ হা হয়ে যায়। বেলি আর কোনো শব্দ ব্যয় না করে বেরিয়ে যায় রুম থেকে। পল্টু আবারও ঘর কাঁপিয়ে হেসে দেয়, তারপর পা বাড়ায় বেলির পেছন পেছন। এবারে মাইমুনা একটা চাপা আর্তনাদ করলো, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলে, দেখেছো, কাজটা দেখেছো তোমার বউয়ের? ওরে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে মন চাচ্ছে। আর ওই গুন্ডাটা কি ভয়ানক ভাবে হাসলো দেখেছো? বিশ্রী একদম। কথা শেষ করেই দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। সুখন অসহায়ভাবে কিছুক্ষণ ওই দিকে তাকিয়ে থেকে নাকে বরফ চেপে ধরল। পল্টু লিখনকে কোলে নিয়েই হাঁটতে হাঁটতে বলল, আপা, চলো না কিছু খেয়ে নেই, পেটে তো ক্ষুধাই ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করেছে। বেলি গম্ভীর মুখেই বলল, চুপ থাক। পল্টু শুকনো মুখ করে বলল, আমি চুপ থাকলে কি হইব? পেটে তো আর চুপ থাকে না, দেখো না কেমন অদ্ভুত শব্দ করে। পল্টু কথাটা শেষ করা মাত্রই বেলির পেটেও একটা অদ্ভুত শব্দ হয়। বেলি আশেপাশে চোখ বোলায় একবার। চারিদিকে মানুষের কথা আর গাড়ির শব্দে শব্দটা কেউ শুনতে পায় না ভেবে চুপ করে যায়। কিছুক্ষণ পর বলে, চল পল্টু, কিছু খেয়ে নেওয়া যাক। কথাটা শুনে পল্টু খুশি হয়ে যায়। খুশিতে তার মধ্যে একটা গদগদ ভাব চলে আসে। সে পাশের রেস্টুরেন্টের দিকে হাত তুলে বলে, চলো ওইখানে যাই। তারপর পা বাড়ালো রেস্টুরেন্টের দিকে। রহমত শেখ পানের খিলিটা মুখে দিয়ে কুলসুম বেগমের দিকে তাকিয়ে বলে, এসবের কোনো দরকার নেই বিয়ান। আপনার সম্পত্তি দিয়ে বেলি কি করবে বলেন? আর তাছাড়া আমরা তো আর বেলিকে ওই বাড়িতে দিব না, বেলিও আর যাবে না বলেছে। তাহলে তো আর এসবের কোনো দরকার নাই। আহমেদ শেখও ভাইয়ের কথাতে সায় দেয়। কুলসুম বেগম অনুনয়ের স্বরে বলেন, আমি সব কিছু আমার নাতিরে দিয়ে যাব ভাইজান, আমার বৌমাকে দিয়ে যাব। মেয়েটা আমার জন্য অনেক করেছে, আমি তাকে ঠকাতে পারবো না। আর তাছাড়াও আমি আমার ছেলেকে একটা শিক্ষাও দিতে চাই। আর আমার যাওয়ার জন্য আমিও বলি না তাকে। যদি সুখন কোনোদিন ভালো হয় তাহলে বেলি ভেবে দেখবে যে সে যাবে কিনা। এই বিষয়ে আমার আর কিছুই বলার নেই। রহমত শেখ বলেন, আপনার ছেলেকে শিক্ষা দিতে হলে আপনি অন্যভাবে শিক্ষা দেন। আমরা বা বেলি কেউই আপনার সম্পত্তি চাই না। কথার মাঝখানেই পান্না বেগম উপস্থিত হলেন চা নাস্তা নিয়ে। রহমত শেখ বলেন, নেন, নাস্তা নেন। কুলসুম বেগম উঠে দাঁড়িয়ে পড়ে, বলে, না ভাই সাব, খাবো না কিছু, আমাকে বাসায় যেতে হবে, খালি বাসা রেখে এসেছি।
বেলি তো এখনো এলো না, দেখে যেতাম আর কি মেয়েটাকে। আহমেদ শেখ বলেন, আমাদের বাড়িতে এসে না খেয়ে যাবেন? এইটা তো হয় না আপা। দুপুরের খাবার খেয়ে তারপরে যাবেন। কুলসুম বেগম কিছু বলতে যাবেন তার আগেই বেলি এসে উপস্থিত হলো। বেলির কোলে লিখনকে দেখে কুলসুম বেগমের নিজের চোখের পানির উপস্থিতি টের পেলেন। চোখ মুছে এগিয়ে গেলেন তাদের কাছে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমার ছেলে ঘরে হীরা রেখে পচা শামুকে পা কাটতে গেছে। ও ভুগবে, অনেক অনেক ভুগবে। আমি তোমাকে আর ওই বাড়িতে যেতে বলবো না মা। যদি কোনোদিন আমার ছেলে সত্যি ভালো হয়ে আসে তবেই তুমি যেও। কথা শেষ করে তিনি লিখনের কপালে চুমু খেলেন, তারপর বেরিয়ে গেলেন। পেছনে পেছনে বাড়ির সবাই তাকালো, কিন্তু তিনি আর দাঁড়ালেন না। সোজা পৌঁছালেন উকিলের অফিসে। বেলির নামে কিছু সম্পত্তি লিখে দেওয়ার ব্যবস্থা করে তবেই তিনি বাসায় গেলেন। বাসায় যেতে মন চায় না তার, তবুও পাগুলো টেনে টেনে বাসায় গেলেন। এখন তার প্রতিটা রাত শেষ হয় সুখনকে গালি দিতে দিতে। শেখ বাড়ির মেয়ে বউরা উকি দিয়ে বোঝার চেষ্টা করছে পুলিশ কেন এসেছে। তারা কৌতূহল দমন করতে পারছে না। আহমেদ শেখ কথা বলছে পুলিশের সাথে। পুলিশকে বিদায় দিয়ে আহমেদ শেখ বাড়িতে ঢুকতেই পান্না বেগম এগিয়ে আসেন, জিজ্ঞাসা করেন, কি হয়েছে, পুলিশ কেন এসেছে? আহমেদ শেখ হেসে বলেন, সুখন জিডি করেছে পল্টুর নামে, তাকে বাসায় গিয়ে মারধর করা আর শাসানির জন্য। পান্না বেগম বেশ অবাক হলেন, বললেন, জিডি মামলা সব তো আমাদেরই করা দরকার, ওরে পথে পথে ঘোরানোর দরকার, আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়েছে। আহমেদ শেখ বলেন, হবে হবে, সব হবে, বলে রুমে ঢুকে গেলেন। সন্ধ্যার সময় বেলি বারান্দায় বসেছিল চোখ বন্ধ করে। মা লিখনকে নিয়ে একটু বেরিয়েছে। জেঠিমা রান্নাঘরে কি সব যেন করছে। হঠাৎই একটা সুমিষ্টি পুরুষালী কণ্ঠ কানে এলো। চোখে বেলি চারিদিকে তাকালো। কিছুটা দূরে একটা ছায়া মূর্তি দেখা যাচ্ছে। বেলি কাপড়টা ঠিক করে বলল, কে, কাকে চাই? রহমত শেখের বউ মিনু আক্তার দৌড়ে রান্নাঘর থেকে বের হলো, বলল, প্রতীক এলি নাকি? অন্ধকারে থাকা লোকটার এবার এগিয়ে এলো। মিনু বেগমের পা শুয়ে সালাম করে বলল, ফুপি কেমন আছো? মিনু বেগম লোকটার মাথায় হাত রেখে বলল, ভালো বাবা, তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে? জি, ভালোই আছে। মিনু বেগম অভিযোগের সুরে বলেন, কতদিন পরে এসেছিস এই বাড়িতে, আমার কথা মনে পড়ে না নাকি তোদের? লোকটা উত্তরে হেসে বেলির দিকে তাকালো। লাইটের আলোয় স্পষ্ট দেখা গেল লোকটার মুখের হাসি। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, বেশ লম্বা, টিকালো নাক, চোখগুলো জলজল করছে। দেখে বেশ বুদ্ধিমান বলে মনে হলো বেলির কাছে। মিনু বেগম তার দৃষ্টি লক্ষ্য করে বেলির দিকে তাকালো, বলল, ও হচ্ছে বেলি, আমার দেবরের মেয়ে। বেলি তখনও এক দৃষ্টিতে লোকটার দিকে, চেনা চেনা লাগছে লোকটাকে। লোকটা একটু এগিয়ে এসে বলল, কেমন আছো বেলি? বেলির যেন একটু অস্বস্তি হলো, চোখ তুলে তাকালো তার জেঠিমার দিকে। জেঠিমা হেসে বলল, চিনিসনি? আরে এটা তো প্রতীক, ওই যে গরুর শিং দিয়ে গুতিয়ে পুকুরে ফেলে দিয়েছিল। বেলির চোখের সামনে ঘটনাটা ভেসে উঠল। পুকুরে পড়ে গিয়ে ভিজে জুবুথুবু হয়ে যাওয়া মুখটা মনে পড়তেই বেলি হেসে ফেলে। কিন্তু সেই চেহারা আর নেই, অনেক পরিবর্তন হয়েছে, চেনাই যাচ্ছে না তাকে। বেলি বলল, ভালো, আপনি কেমন আছেন? প্রতীক লজ্জা পেয়ে যায়, কান লাল হয়ে যায় লজ্জাতে, বলে, ভালো। মিনু বেগম প্রতীককে নিয়ে গিয়ে রুমে বসালো। তাকে চা নাস্তা দেওয়া হলো। খানিক বাদেই রহমত শেখ বাড়িতে ফিরলেন। তিনি প্রতীকের সাথে কুশল বিনিময় করে বলেন, শুনলাম তুমি অনেক নামকরা লয়ার, ওকালতি করে বেশ নামটা কামিয়েছো। তা বাবা, আমাদের একটা সাহায্য করতে পারবে? প্রতীক রহমত শেখের মুখের দিকে তাকালো, তারপর বলল, জি জি, বলুন। রহমত শেখ বেলিকে ডাকলেন। বেলি ভেতরে এলো। রহমত শেখ বেলির সব কথা খুলে বললেন প্রতীককে। প্রতীক গম্ভীর মুখ করে শুনল সবকিছু, তারপর বলল, এখন আপনারা কি চান? রহমত শেখ বলল, দেখো, আমরা চাইছি
ওর বিরুদ্ধে একটা শক্তপোক্ত মামলা দিতে। এই বিষয়ে আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। তুমি আইনের লোক, কিভাবে কি করলে ওই হারামজাদাটা ভুগবে বেশি সেটা তুমিই বেশি ভালো বলতে পারবে। আইনের মার প্যাচ ছলাকলা বোঝো বেশি তোমরা। বেলি এতক্ষণ নীরবে এক কোণে দাঁড়িয়েছিল, এবার সে বেরিয়ে গেল। প্রতীক তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমি আমার সর্বোচ্চটা দিয়েই আপনাদেরকে সাহায্য করব। ওই লোকের কঠিন থেকে কঠিনতর শাস্তি হবে, আপনারা চিন্তা করবেন না। আর মনে মনে সে বলল, আমি ভেবেছিলাম তুমি খুব সুখেই আছো বেলি। সুখন মাইমুনাকে প্রায় ধাক্কা দিয়েই নিজের থেকে সরিয়ে দিল। বিস্ময়ে তার কথা বেজে উঠল, বলল, কি কি বললে তুমি? মাইমুনা বেশ স্বাভাবিকভাবেই জামা ঠিক করতে করতে বলল, কেন শোনোনি কি বলেছি? সুখনের মুখ থেকে বিরক্তিতে চ উচ্চারিত হয়। রেগে গিয়ে বলে, আমার সাথে হিয়ালি করবে না, যা বলার সুন্দর করে বলো। মাইমুনা এবার খানিকটা বিরক্তি চেপে নিয়ে বলল, কেন তুমি কি আমার শাশুড়ি লাগো না শ্বশুর লাগো যে হিয়ালি করতে পারবো না? সুখন বিরক্ত হয়, রাগে হাতের মুঠোটা শক্ত হয়। রাগ কোনো মতে চেপে নিয়ে বলে, মাইমুনা। মাইমুনা একটু রাগ মিশ্রিত গলায় বলে, কি কি মাইমুনা মাইমুনা করছো? আরে আমি তো এটাই বুঝতে পারছি না, তোমার অবাক হওয়ার মতো কি করেছি আর কি বলেছি, কি এমন বলেছি যে তুমি রাগ করছো? সুখন দাঁতে দাঁত চেপে বলো, বুঝতে পারছো না? তুমি প্রেগনেন্ট মানে কি? মাইমুনা নির্লিপ্ত চোখে তাকায় সুখনের দিকে, বলে, আমি প্রেগনেন্ট মানে প্রেগনেন্ট? সহজ কথা বুঝতে পারছো না? আমাকে বিয়ে করেছো, শুয়েছো, থেকেছো, এখন বলছো আমি প্রেগনেন্ট মানে কি? সুখন চাপা গর্জন করে বলে, বাজে কথা বলবা না, চুপ। মাইমুনা সুখনের থেকে 3 গুণ গর্জে উঠে বলে, এই খবরদার, আমার সাথে একদম এইভাবে কথা বলবে না, একদম না। আমাকে কি বেলি পেয়েছো যে সব বুঝে শুনে চোখ মুখ বন্ধ করে পড়ে থাকবো? একদম নারী নির্যাতনের কেস ঠুকে দেব। একে তো বিয়ে করেছো তুমি বিবাহিত না জানিয়ে, যদি জানতাম তুমি বিবাহিত তাহলে বিয়ে করতাম নাকি? বাটপার। সুখন এবার একটু দমে গেল। আসলেই বেলি আর মাইমুনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সে মাথাটা ঠান্ডা করে মাইমুনাকে বোঝানোর স্বরে বলে, এটা কয় মাস? মাইমুনা অবাক হয়ে বলে, কিসের কয় মাস? তারপর প্রশ্নটা বোধগম্য হতেই বলল, 2 মাস। সুখন আমতা আমতা করে বলল, দেখো, এখনো আমার আর বেলির সাথে সমস্যাটা মেটেনি। বেলি যে কোনো মুহূর্তে যে কোনো ঝামেলার সৃষ্টি করতে পারে, তাই বলছিলাম তুমি যদি এখন অ্যাবর্শনটা করে ফেলতে। মাইমুনা চমকে তাকায় সুখনের দিকে, তারপর বলে, কি বলছো, আবার বলো তো। সুখন খানিকটা এদিকে ওদিকে তাকিয়ে বলে, অ্যাবর্শন করে ফেলতে বলছি। সুখন পুরো কথাটা শেষ করতে পারল না, তার আগেই মাইমুনা সুখনের গালে চড় বসিয়ে দিল। বিছানায় বসেছিল সে, এবার সে প্রায় লাফ দিয়েই উঠে দাঁড়ালো, বলল, বটি চিনো সারামজাদা? বটি দিয়া কুপাইয়া তোরে পিস পিস করে ফেলবো, তারপর জেলে যাব। আহ, আমার আর বেলির সমস্যাটা মেটেনি। তোর সমস্যা তুই মেটাতে থাক, আমার কি? হ্যাঁ, আমাকে বিয়ে করছিলি সেই সময় তুই বলেছিলি যে তুই আগে একটা বিয়ে করেছিস, তোর একটা ছেলে আছে, যে এখন আমি ভাববো তোর সমস্যার কথা? তুই বিবাহিত জানলে আমি তোরে বিয়ে করতাম না, তোর দিকে ফিরেও তাকাতাম না, হারামি। মাইমুনা একটু থেমে দম নিল, তারপর আবারও বলতে শুরু করলো, বিয়ের 3 মাস পর জানলাম তুই আগে আরেকটা বিয়ে করছস, তোর ছেলে আছে, অন্যের মুখ থেকে, তাও আবার। সবাই বলল তোরে ছেড়ে চলে যেতে, ছাড়বো কেন? হ্যাঁ, তুই আমার জীবনটা নষ্ট করছিস, ছাড়বো কেন? তোরে আমার দেখার আছে না? যদি আমি তোরে ছাইড়া যাই তাহলে তোরে জেলের ভাত খাওয়ানোর পর তারপর যাব, এর আগে না। আমার তো কোনো দোষ ছিল না, আমার দোষ একটাই, আমি তোরে ভালোবেসে বাড়ি ছেড়ে আসছি, বাজারি মেয়ের ট্যাবুও ধারণ করেছি। তখন কত কত ভালোবাসার কথা, আর এখন যখন বাচ্চার কথা আসলো তখন সব শেষ। আসলে তুই কুত্তার থেকেও অধম, জানোয়ার। সুখন আর নিজের রাগটা সামলাতে পারল না, মাইমুনাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা চড় বসিয়ে দিল,
তারপর শার্টটা হাতে নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। মাইমুনা আকস্মিক হামলায় বোকা বনে গেল, কথা বলতেও ভুলে গেল। তার গা জ্বালা করছে, তার থেকেও বেশি জ্বালা করছে অন্তর। এই জ্বালা আজ থেকে না, বিয়ের 3 মাস পর থেকেই জ্বলছে সে। যখন সে ঠকে গিয়েছিল তখন থেকেই। কত যে কষ্ট লাগে, কত যে যন্ত্রণা হয়, সেটা সে অন্য কাউকে বোঝাবে কি করে, যখন ওই লোকটির ভুলের কারণে কেউ তাকে বাজারি মেয়ে বলে নামিয়ে আনে নোংরা মেয়েদের কাতারে, বিশ্রী নোংরা ভাষায় গালি দেয়, তখন তার কতটা খারাপ লাগে সেটা কেউ জানে না। কারো সংসার কি সে আদৌ ভাঙতে চেয়েছিল? সে খবর কি কেউ জানতে চেয়েছে? সবাই বেলির দিকে করুণ চোখে তাকায়, সান্ত্বনা দেয়, যেন বেলি সব হারিয়েছে। সেও তো হারিয়েছে, বাবা মা পরিবার পরিজন সব ছেড়ে এসেছিল যে মানুষটার ভরসায়। একসময় সে জানতে পারলো সেই মানুষটাও তাকে ঠকিয়েছে। তার আর কোথাও যাবার জায়গা নেই এই মানুষটার জন্য। কই, কেউ তো তাকে সান্ত্বনা দেয় নাই। সেই সব কিছু জেনেও চুপ থেকেছে। সে তার সংসারটা টিকিয়ে রাখতে চেয়েছে। এটা তার কি দোষ? কোনো মেয়ে চায় তার সংসার ভেঙে যাক? মাইমুনার কান্না পায়, সে কাঁদে, চিৎকার করে কাঁদে। তার কান্নার আওয়াজ চার দেওয়ালে ধাক্কা খেয়ে আবারও তার কানেই ফিরে আসে। সে ঠকেছে, জীবনের যুদ্ধে সে খুব বাজেভাবেই ঠকে গিয়েছে। তার মনের জেদটা আরো চেপে বসে। সে কিছুতেই সুখনকে ছেড়ে যাবে না, কিছুতেই না। ঘড়ির কাঁটা এখন প্রায় 12টা ছুঁই ছুঁই করছে। খানিক বাদেই হয়তোবা 12টার ঘরে পৌঁছে যাবে। প্রতীক বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। তার ঘুম আসছে না। পুরানো স্মৃতিগুলো বড্ড বেশি মনে পড়ছে তার। কিশোর মনে জেগে ওঠা প্রেমের কথা আজ আবারও পড়ছে তার মনে। বিছানা ছেড়ে সে উঠে বসলো। ঘুম আজ আর আসবে না। অন্যদিন সে বিছানায় শরীর দিতেই ঘুমিয়ে পড়ে। উঠে গিয়ে বারান্দায় বসলো। বেলির মুখটা চোখে ভেসে উঠছে বারবার। তার প্রথম ভালো লাগার ভালোবাসার মানুষটা হলো বেলি, কিন্তু আফসোস, সেই ভালোবাসাটা প্রকাশ করার আগেই তার মনটা ভেঙে গেল। ছোটবেলায় প্রতীক বেলিদের বাড়িতে যেত প্রায়ই। তখন তার খেলার সাথী ছিল বেলি। তার যখন একটু বড় হলো তখন থেকে পড়ালেখার চাপে কোথাও যেতে পারতো না। তার স্পষ্ট মনে আছে, ক্লাস 6-এ ওঠার সে আর কোথাও তেমন বেড়াতে যেতে পারেনি। সারাদিন বই নিয়েই বসে থাকতো। কারোর সাথেই তার তেমন কোনো কথা হতো না। তার স্পষ্ট মনে আছে, তখন সে একাদশ শ্রেণীতে পড়ে। সামনেই তার ফাইনাল পরীক্ষা। সে মনোযোগ দিয়ে পড়ছে। হঠাৎ কোথা থেকে মা হন্তদন্ত হয়ে ঢুকে বলেন, অপতি, শোন না, তোর ফুপু বেশি শরীর খারাপ রে, চল গিয়ে দেখে আসি। আমি যাই, রেডি হই। প্রতীকও বিরক্ত হয় তার পড়ার ব্যাঘাত ঘটেছে বলে। তারপরও সে উঠে রেডি হয়, মাকে নিয়ে যায় ফুপির বাসায়। তখনই চোখে পড়ে বেলিকে। স্কুল ড্রেস পরেছিল, একটা শান্ত স্নিগ্ধ মুখ, চোখে পানি টলমল করছে, যেন কেউ কিছু বললেই কেঁদে দিবে। প্রতীক খানিকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঘোর লাগা নেশায়। বেলির সঙ্গে চোখাচোখি হতেই সে চোখটা নামিয়ে নেয়, ঘর থেকে বেরিয়ে গিয়ে দাঁড়ায় পুকুর পাড়ে। তখনই ঘটে বিপত্তি। কোথা থেকে একটা গরু ছুটে আসে। প্রতীক গরু দেখে পেছাতে গেলেই সে পুকুরে পড়ে যায়। বেলি দূর থেকে ঘটনাটা দেখে ফেলেছিল। সে হেসে দেয়। প্রতীক হাসির শব্দে ঘুরে তাকায়। বেলিকে দেখে লজ্জা পায়। আবারও ওর হাসির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর সে প্রায়ই লুকিয়ে লুকিয়ে দেখতো ওকে। ওর স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। আস্তে আস্তে দিন গেল। বেলির প্রতি তার অপ্রকাশিত ভালোবাসা যেন বাড়তেই থাকলো। হঠাৎই একদিন ভার্সিটি থেকে এসে শুনল বেলির বিয়ে হয়ে গেছে। এত খারাপ লেগেছিল, দরজাটা বন্ধ করে সেদিন খুব করে কেঁদেছিল। তারপর তাকে মন থেকে মুছে ফেলার বৃথা চেষ্টা, বৃথা নয়, অনেকটা সফলও হয়ে গিয়েছিল সে। কিন্তু আজ বেলিকে হঠাৎ করে সেই পুরনো আশাটা জেগে উঠেছে। সে কিছুতেই মুছতে পারছে না বেলির মুখখানি তার মন থেকে। আকাশে মেঘ করেছিল সন্ধ্যার নামায়।
এতক্ষণ রাগ ঢাকের পর বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো, সাথে বাতাস। চারপাশের পরিবেশটা শীতল হতে শুরু করলো। প্রতীক দীর্ঘশ্বাস ফেলল। তার ভেতরটা বহু বছর ধরে পড়ছে। যদি সে বৃষ্টির মতো এসে তার ভেতরটা শীতল করে দিত। সবাই মিলে সুখনের বিরুদ্ধে মামলা সাজালো। বেশ কঠিন মামলা। ছাড় পাবে না সুখন কিছুতেই, এটা ভেবেই বেলির বাড়ির সবাই হাসলো। তারপর অপেক্ষার প্রহর গুনে কয়েকটা দিন তারপর থেকেই দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল সুখন। দরজায় করাঘাতে ঘুম ভাঙে তার। মাইমুনা হয়তো পাশের রুমেই ঘুমাচ্ছে। আজকাল সে আর তার সাথে ঘুমায় না। ঘুম ঘুম চোখে দরজাটা খুলেই পুলিশ বলল, আপনি সুখন? পুলিশ দেখে সুখন থতমত খেয়ে যায়। দুই চোখ থেকে তার ঘুমটা উপে যায়। অবাক হয়ে বলে, জি, আপনারা? সুখন কথা শেষ করে না। পুলিশ বলে, আপনার নামে মামলা হয়েছে, ওয়ারেন্ট বেরিয়েছে, আমাদের সাথে যেতে হবে। কথা শেষ করে একটা কাগজ এগিয়ে দেয় তার দিকে। মাইমুনাও ঘুম থেকে উঠে আসে। পুলিশ দেখে সে হতবাক। সুখন কাগজটা খুলে দেখে। তারপর একবার বিড়বিড় করে বলে, বেলি। পুলিশ তাড়া দেয়, বলে, চলুন, বলেই হাতে হাতকড়া পরিয়ে দেয়। তাদের ওপর এমনই আদেশ আছে, যেভাবে যে অবস্থায় পাবে সেভাবেই ধরে নিয়ে আসতে হবে। ঘটনার আকস্মিকতায় সুখন বোকা বনে যায়। মাইমুনা দৌড়ে এসে বলে, এই কি করেন, কই নিয়ে যান? পুলিশ সুখনকে টানতে টানতে নিয়ে যায়। সুখন দরজার বাইরে গিয়ে বলে, নিশ্চয় আমি শার্ট ছাড়া যাব না, দাঁড়ান, শার্টটা নিয়ে আসি। পুলিশ সুখনকে ভেতরে যেতে দিল না। মাইমুনা শার্টটা এগিয়ে নিয়ে এলো। সুখন বলল, হাত খোলেন, শার্ট পরবো। একটা পুলিশ বলল, গাড়িতে উঠে পড়বেন, বলেই সুখনকে টানতে টানতে নিয়ে গেল। সুখন যাওয়ার আগে মাইমুনাকে উদ্দেশ্য করে বলল, মোবাইলে রফিক নামে একজন আছে, তাকে কল দিয়ে সব বলো। আশেপাশের ফ্ল্যাটের সবাই নিচে এসে জড়ো হলো পুলিশের গাড়ি দেখে। এত মানুষের সামনে সুখনকে খালি গায়ে, অবশ্য খালি গায়ে না, একটা পুলিশ তার গায়ের ওপরে শার্টটা রেখে দিয়েছে সুন্দর করে। যাই হোক, তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সুখনের খারাপ লাগে। লজ্জায় মাথাটা নুয়ে আসে। চোখে পানিতে পূর্ণ হয়। সুখন কুলসুম বেগমের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলেন, আপনি বেলির নামে কেন জায়গায় লিখে দিয়েছেন তাই আগে বলেন। কুলসুম বেগম হাতের তসবি গোনা বন্ধ করে বলেন, আমার জায়গা, আমি যাকে মন চাই তাকে লিখে দিয়েছি, তাতে তোমার কি? সুখন রেগে উঠে বলল, আপনার জায়গা মানে? এসব আমার জায়গা। আপনি আমার জায়গা অন্য কাউকে লিখে দিয়েছেন। দিয়েছেন দিয়েছেন এমন একজনকে দিয়েছেন যার জন্য আমাকে এক রাত জেলের মধ্যে থাকতে হয়েছে। কুলসুম বেগম অবাক গলায় বলেন, মাত্র এক রাত? সুখন এক রাশ বিরক্ত নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। তারপর বলল, এক রাত না, আরো অনেক রাত থাকতে হতো, কিন্তু আমার চেনা জানা ভালো বন্ধু বান্ধবদের দ্বারা সুপারিশ করে জামিন নিয়ে বেরিয়েছি। আপনি মনে হয় খুশি হননি? কথাটা শুনে কুলসুম বেগমের মন একটু ভার হলো। তিনি আসলেই খুশি হননি। সুখন উঠে দাঁড়াতেই বলল, তোমার বউ এসেছিল? সুখন ঘরে বলল, বে। কথাটা শেষ করার আগেই কুলসুম বেগম বলল, মাইমুনা, অবশ্য আমি তাকে বাসার বাইরে থেকেই তাড়িয়ে দিয়েছি। তার মতো মেয়েদের এই বাসায় ঢুকতে দেওয়ার আগেই যেন আমি মরে যাই। সুখন বিরস মুখে বলল, কি বলে সে? আর কি বলবে, গুণধর ছেলে পেটে ধরেছি আমি। গুণধর ছেলের গুণ কীর্তন করে গিয়েছে। জীবনে একটা মেয়েকে নিয়ে অন্তত সুখী হও। সুখন কিছু না বলে বেরিয়ে গেল বাসা থেকে। তার দিন খারাপ যাচ্ছে, পরিস্থিতি অনুকূলে নেই তার। কোনো দিকে চলছে সে বুঝতে পারছে না। বেলির বাড়ির সামনে প্রায় আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে সুখন। উদ্দেশ্য বেলির সাথে দেখা করা, কিন্তু এই বাড়ির কেউই তাকে বেলির সাথে দেখা করতে দিচ্ছে না। সে সকল রকমের চেষ্টা করেছে বেলির সাথে দেখা করার, কিন্তু বেলির পরিবার কিছুতেই দেখা করতে দিচ্ছে না। তার কথা বলার দরকার বেলির সাথে। অধৈর্য হয়ে পায়চারি করছে সে বাড়ির বাইরেই। রহমত শেখ বারান্দায় চেয়ার বসে
সুখনকে লক্ষ্য করছে। তিনি অন্তত বিরক্ত সুখনের ওপরে। কয়েকবার তাকে বোঝানো হয়েছে যে বেলি বাড়িতে নেই, তার সাথে দেখা করা যাবে না। তারপরও সে যেতে চাইছে না। নাছোড়বান্দা। তার উদ্দেশ্য কি? সুখন দ্রুত পায়ে এগিয়ে এলো রহমত শেখের কাছে। গ্রিলের বাইরে থেকে বলল, আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। আপনারা আমার ছেলের সাথে দেখা করতে দিন। সুখন এই কথাটা বলল এই আশায় যাতে করে সে বেলির দেখা পায়। সে নিশ্চিত বেলি লিখনকে একা ছাড়বে না। এই ফাঁকে তার সাথে কথাও বলা যাবে। রহমত শেখ পল্টুকে ডাকলো। পল্টু বাড়ির ভেতরেই ছিল। সে বেরিয়ে এলো। রহমত শেখ ফিসফিস করে যেন পল্টুকে কি বলল। পল্টু আবারও ঢুকে গেল বাড়ির ভেতরে। খানিক বাদে সে হাজির হলো লিখনকে সাথে নিয়ে। লিখন অনেক দিন পর বাবাকে দেখলো, তাই সে তাকে দেখা মাত্রই এক প্রকার উড়েই যেন বাবার কোলে গেল। বাবার গলা দুই হাতে জড়িয়ে বাবার গালে চুমু খেলো। তারপর তার বুকের সাথে মিশে রইল। হঠাৎই সুখনের কি যেন হলো কে জানে। তার দুটি চোখ ভিজে উঠল। গলার স্বরটা যেন খানিকটা কাঁপলো। বুকের ভেতরের দাবানলটা যেন নিভে গেল। মনে হলো এই তো শান্তি। পর্দার আড়ালে দাঁড়িয়ে বেলি দেখছিল ওদের দুজনকে। ওর চোখ পানিতে ভরে গেল। বুকের ভেতরটাই চিনচিনে করে ব্যথা অনুভব করলো। সুখেই তো ছিল ওরা। সুখনের একটা ভুল সবকিছু শেষ করে দিল। সুখন কিছুক্ষণ পর রহমতের শেখের দিকে তাকালো। রহমত শেখ সুখনের দিকেই তাকিয়েছিল। এবার বলো, ছেলেকে তো দেখলে, তাহলে এবার যাও। সুখন দুই হাত কষলে এবার বলো, আমি একটু বেলির সাথে দেখা করতে চাই, ওর সাথে কিছু কথা আছে। রহমত শেখ মাথা নেড়ে বলেন, বেলি বাড়িতে নেই। সুখন এবারে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, বাড়ি নেই মানে? বাড়িতেই আছে। আপনারা আমার সাথে দেখা করতে দিচ্ছেন না। আমার বউকে আমার সাথে দেখা করতে দিচ্ছেন না কেন? কে আপনারা? রহমত শেখের চোখগুলো দপ করে যেন জ্বলে উঠল। তার ইচ্ছে হতে লাগলো সুখনকে মাটির নিচে পুঁতে ফেলতে। কিন্তু প্রতীকের কথাগুলো মনে হতেই সে নিজের রাগটা সংবরণ করে উঠে দাঁড়ালো। পল্টুকে বলল, একে তাড়া এখান থেকে। তারপর মন্থর গতিতে হেঁটে বাড়ির ভেতরে চলে গেল। সুখন আরো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে আশাহত হয়ে ফিরে গেল। সুখনের যাওয়ার দিকে তাকিয়ে বেলি বলল, তুমি যদি ওই মেয়েকে ছেড়ে চলে আসতে, তাহলে হয়তো আমি তোমার সাথে চলে যেতাম। হঠাৎ করে কুলসুম বেগমের বুকের ব্যথা অনুভব হলো। তিনি বেলির সাথে ফোনে কথা বলছিলেন। কান্নাকাটির এক পর্যায়ে তার বুকে ব্যথা অনুভব হয়। হাত থেকে মোবাইলটা পড়ে যায় ফ্লোরে। তিনি এলিয়ে পড়েন সোফায়। তার কষ্ট হচ্ছে প্রচুর। তিনি হাত বাড়িয়ে মোবাইলটা ধরার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। ধীরে ধীরে তার চোখটা বন্ধ হয়ে এলো। তিনি চোখে অন্ধকার দেখলেন। ওপাশ থেকে কোনো আওয়াজ না আসায় বেলি বলল, আম্মা, কি হয়েছে? হ্যালো আম্মা। এবারেও কোনো আওয়াজ না আসায় বেলি মোবাইলটা কান থেকে নামিয়ে একবার দেখে নিল কল কেটে গেছে নাকি। কল কাটেনি, তাহলে কথা বলছে না কেন? বেলি আবারও মোবাইলটা কানে রেখে হ্যালো হ্যালো করতে লাগলো, কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ আসলো না। পান্না বেগম ঘরে এসেছিলেন একটা কাজে। তিনি বেলির চিন্তিত মুখ দেখে এগিয়ে গিয়ে বললেন, কি হয়েছে? কে কথা কয়? আমার শাশুড়ি এতক্ষণ কথা বলছিল, তারপর কি যেন একটা পড়ার শব্দ হলো, এরপর আর কথা বলতেছে না। চিন্তিত মুখে বেলি কথাটা বলল। পান্না বেগম কিছু না ভেবেই বললেন, হয়তো কোনো কিছু পড়ে গেছে, তিনি মোবাইল রেখে তাই তুলতে ভুলে গেছেন, তাই কথা বলছে না। বেলি পান্না বেগমের কথা যুক্তিগত মনে হলো না। সে চিন্তিত মুখে মোবাইলটা কান থেকে নামিয়ে রাখলো। খানিক বাদেই বেলি রাতের ভাত খেতে বসলো। শান্তিতে সে ভাত খেতে পারল না। কোনো মতে খেয়ে উঠে সে আবারও ফোন করলো কুলসুম বেগমকে। কেউ রিসিভ করলো না। বেলি অনেকবার ফোন করলো, কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করলো না। এবার বেলির চিন্তা আরো বেশি হতে লাগলো। সে সুখনের নাম্বারটা বের করলো। খানিকক্ষণ মোবাইলটা হাতে নিয়ে বসে থাকলো। ভাবলো ডায়াল করবে কি করবে না। এক পর্যায়ে এসে সকল দ্বিধা দ্বন্দ্ব দূরে ঠেলে ডায়াল করলো সে। রিং হতে লাগলো। বেলি মোবাইলটা কানে ধরলো। খানিক বাদে ওপাশ থেকে মেয়েলি গলা ভেসে আসলো। বলল, হ্যালো।
বেলির বুকের ভেতরটায় আবারও ধক করে ব্যথা অনুভব হলো। এত কিছু হয়ে যাওয়ার পরও সুখন এই মেয়েকে ছেড়ে আসেনি এখনো। বেলি নিজের মনকে শক্ত করে বলল, আমি বেলি বলছি, সুখনকে একটু মোবাইলটা দেওয়া যাবে, দরকার ছিল। মাইমুনা বেলির নামটা শুনে নাক মুখ কুচকালো, ঝাঝালো গলায় বলল, না, দেওয়া যাবে না, সে বাসায় নেই, মোবাইল রেখে চলে গেছে। ঠিক তখনই সুখন ওয়াশরুম থেকে বের হলো। সবাই বাসায় ফিরেছে, সে হাত মুখ ফ্রেশ হচ্ছিল। মাইমুনার কানে মোবাইলটা দেখে সে মাইমুনাকে বলল, কে কল দিয়েছে? মাইমুনা সুখনের কথা শুনে থ মেরে দাঁড়িয়ে। ওপাশ থেকে বেলিয়েও সুখনের গলার আওয়াজ শুনল। কষ্টে তার মুখ দিয়ে দীর্ঘশ্বাস বেরোলো। সে বলল, শোনো, আমি তার সাথে প্রেমালাপ করার জন্য কল করিনি। এখন আমাদের যা প্রেমালাপ সব কোর্টেই হবে, উকিল জজের সামনেই হবে। যদি দরকার হয় তুমিও আসবে। তুমি প্রেমালাপ চালাতে পারো অন্য কারো স্বামীর সাথে। তোমার তো আবার অন্যের স্বামীর খুব পছন্দ। মাইমুনা কিছু বলতে গিয়েও বলল না। সুখন এগিয়ে এসে মোবাইলটা মাইমুনার হাত থেকে নিয়ে নিল। মাইমুনার দিকে অদ্ভুত এক চাহনি দিয়ে কানে ধরলো মোবাইলটা। বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে উত্তর আসলো, আমি। সুখন খানিকক্ষণের জন্য মুখ থেকে কথা বেরোলো না। অনেক দিন পর বেলির সাথে কথা হচ্ছে তার। হঠাৎ করেই বলল, কেমন আছো? বেলির হাসি পেল সুখনের রসিকতায়। হ্যাঁ, রসিকতায় বটে। সে সরাসরি মূল কথায় চলে আসলো। বলল, সন্ধ্যার দিকে আমা কল দিয়েছিল, তারপর হঠাৎ করে কথা বন্ধ হয়ে যায়। আমি তারপর অনেকবার কল দিয়েছিলাম, কিন্তু কেউ রিসিভ করেনি। আমার মনে হয় তার খোঁজ নেওয়া দরকার। এর আগেও কিন্তু তার একটা অ্যাটাক হয়েছিল, বুড়ো হয়েছে। এখন তার সাথে থাকা উচিত অন্য কোথাও না থেকে। শেষের কথাটাই যেন একটু শ্লেষ কটাক্ষের সুরে মিশেছিল। সুখন কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, আমি দেখছি। দেখে আমাকে কল করতে বলবেন ওনাকে। সুখন মোবাইলটা কানে ধরে রাখে। কলটা কেটে যাওয়ার আওয়াজ আসে ওপাশ থেকে। মাইমুনা এসে সুখনের পাশে দাঁড়ায়, ঝাঁঝালো গলায় বলে, এতক্ষণ কিসের প্রেম প্রীতির আলাপ করলেন শুনলি? সুখন ভুরু কুচকে তাকালো মাইমুনার দিকে। কোনো কথা না বলে কুলসুম বেগমের নাম্বারটা ডায়াল করলো। রিং বেজে গেল। ওপাশ থেকে কেউ ধরলো না। আরো কয়েকবার চেষ্টা করেও যখন ওপাশ থেকে কেউ রিসিভ করলো না, তখন সুখন হাতে শার্টটা তুলে বেরোতে নিলেই মাইমুনা এসে পথ আগলে দাঁড়ায়। বলে, কোথায় যাও? দরকার আছে, সরো সামনে থেকে। সুখন উত্তর দেয়। মাইমুনা চোখটা ছোট ছোট করে বলে, দরকার? কিসের দরকার? তোমার বউ কল করতেই বাসা থেকে বেরিয়ে যাচ্ছ, আর আমাকে বোঝাচ্ছ দরকার আছে? তুমি যেতে পারবা না। সুখনের রাগ লাগে। মাইমুনাকে ধাক্কা দিয়ে সরিয়ে সে চলে যায়। মাইমুনা পড়ে যেতে যেতে নিজেকে সামলায়। তার চোখে পানি টলমলো করতে থাকে। সে বুঝতে চেষ্টা করে সুখনের সাথে তার সম্পর্কটা। তার মনে হয় তাদের সম্পর্কটা এখন তলানিতে এসে জমেছে। সুখন অধৈর্য হয়ে কলিং বেল চাপতেই থাকে। ওপাশ থেকে দরজা খোলার নাম নেই। সুখনের ভয় লাগে। বুকের ভেতরটা কোনো এক অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। বারবার মনে হয় বেলির কথাগুলো। সে তার বুক পকেটের প্যান্টের পকেটে হাতড়ে দরজার চাবিটা খোঁজে, পেয়েও যায় ভাগ্য গুণে। কাপা কাপা হাতে দরজাটা খোলে। বাসার ভেতরে ঢুকেই তার হাত পা জমে যায়। আতঙ্কিত চোখে তাকিয়ে থাকে সামনের দিকে। অস্বাভাবিকভাবে ছোপায় পড়ে আছে কুলসুম বেগম। তার অর্ধেকটা শরীর ছোপায়, আর অর্ধেকটা বাহিরে। মোবাইল ধরার চেষ্টা করছিলেন হয়তো। মোবাইলটা ফ্লোরেই পড়ে আছে। সুখন মোবাইলটা হাতে নেয়। তার আর বেলির নাম্বার ভেসে আসে। সুখন কাপা কাপা হাতটা এগিয়ে নিয়ে যায় কুলসুম বেগমের নাকের কাছে। মোবাইলের রিংয়ের তীক্ষ্ণ শব্দে ঘুম ভাঙে যায় বেলির। উঠে বসে সে। চারিদিকে ফজরের আজানের শব্দ ভেসে আসছে। বাহিরে কল চাপার শব্দ আসছে। বোধহয় কেউ অজু করছে। বেলি না দেখে মোবাইলটা হাতে নিয়ে কানে ধরে। ঘুম জড়ানো কণ্ঠে ছালাম দিতেই ওপাশ থেকে মেয়েলি কান্না মিশ্রিত কণ্ঠ ভেসে আসে। মুহূর্তেই বেলির ঘুম উড়ে যায়। ধক করে ওঠে বুকটা। কারোর কোনো বিপদ হয়নি তো? কান থেকে মোবাইলটা নামিয়ে একবার নাম্বারটা দেখে নেয়। সুখনের নাম্বার। বেলি অবাক হয়। মেয়েটাকে কেঁদে কেঁদে বলে, কি হয়েছে?
রাতের ঘটনা তার মনে পড়তেই সে তাড়াতাড়ি মোবাইলটা কানে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, হ্যাঁ হ্যালো। ওপাশ থেকে ভেসে আসে 4টি অনাকাঙ্ক্ষিত শব্দ। বেলি, মা মারা গেছে। বেলির মুখে রা আসে না। সে মোবাইলটা কানের সাথে শক্ত করে মিশিয়ে রাখে। ঘটনার আকস্মিকতায় সে যেন নিঃশ্বাস নিতেও ভুলে যায়। খানিক বাদে সে একটা দীর্ঘশ্বাস ফেলে, সাথে গাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জলের ধারা। অনেক কষ্টে বলে, কখন? ওপাশের কান্না থেমে যায়। এবার সুখনের গলা স্পষ্ট হয়, বলে, এই তো কিছুক্ষণ আগে। তুমি ফোন দেওয়ার পর আমি বাসায় গিয়ে দেখলাম অচেতন অবস্থায় পড়ে আছে। আমি মাকে হাসপাতালে নিয়ে গেলাম। সুমিকে জানানোর পর তোমাকে জানাতে চেয়েছিলাম। সুমি বলল তোমাকে পরে জানাতে, কিন্তু এখন কোথায় আছো তুমি? আমরা হাসপাতাল থেকে বেরোবো, সুমি আসছে। ও রাতেই এসে পড়েছে। ও আচ্ছা। বেলি মোবাইলটা নামিয়ে রাখলো। এতক্ষণ সে অনেক কষ্টে কথা বলেছে। চোখ দিয়ে তার অনবরত পানি পড়ছে। সুখন তাকে কোনোদিনও ভালোবেসেছে কিনা সে জানে না, কিন্তু তার শাশুড়ি তাকে খুব ভালোবাসতো। এটা তিনি তার কাজের মাধ্যমে প্রকাশ করে দিয়ে গেছেন। বেলির কষ্ট হয়, দমটা বন্ধ হয়ে আসে। তার ভালোবাসার মানুষগুলো একে একে দূরে সরে যাচ্ছে। সে বিছানা ছেড়ে দরজা খুলে বাইরে বের হয়। আহমাদ শেখ ফজরের নামাজ পড়ছে বারান্দায়। বেলি সেখানে গিয়ে ধীর পায়ে দাঁড়ায়। সে দাঁড়িয়ে থাকতে পারে না, তার পা কাঁপছে। বসে পড়ে সে। আহমেদ শেখ সালাম ফিরিয়ে বেলিকে কাঁদতে দেখে থমকে যায়। জিজ্ঞাসা করে, কি হয়েছে? কাঁদো কেন? বেলি শব্দ করে কেঁদে উঠে বলে, সুখন ফোন দিয়েছিল, আম্মা মারা গেছে। আহমেদ শেখ হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। বিড়বিড় করে পড়ে, ইন্না লিল্লাহি। তারপর তারপর বলে, কি হয়েছে জানো কিছু? বেলি গতকাল রাতের ঘটনা সব খুলে বলল। আহমেদ শেখ বলেন, জানাজা কয়টায়? বেলি মাথা নেড়ে বলে, জানি না, ওরা মাত্রই হাসপাতাল থেকে বেরোচ্ছে। আহমেদ শেখ কিছুক্ষণ চুপ থাকার পর বলল, যাও নামাজ পড়ো, কিছু খেয়ে দে, সবাইকে তৈরি হতে বলো। বেলি উঠে দাঁড়ালো। সে এবার কিছুটা নিশ্চিন্ত হলো। সে ভেবেছিল তাকে বুঝিয়ে যেতে দিবে না। আহমেদ শেখ যায় নামাজে বসে দোয়া দরুদ পড়তে লাগলেন। ভদ্র মহিলা অনেক ভালো ছিলেন। আফসোস হয় তার, ভালো মানুষগুলোই পৃথিবী ছেড়ে তাড়াতাড়ি চলে যায়। বিরক্ত নিয়ে প্রতীক মোবাইল ফোনটা কানে ধরল। প্রতীক বলল, কে? ওপাশ থেকে পরিচিত গলার আওয়াজ শুনে প্রতীক উঠে বসলো। না দেখেই মোবাইলটা রিসিভ করেছিল। এবার প্রতীক নাম্বারটা দেখে ফুপা কল দিয়েছে। প্রতীক সালাম দিল, তারপর ভুরু কুচকে ওপাশের সব কথা শুনলো। সব শেষে বলল, সমস্যা কি? যাবেন সবাই মিলে, তারপর আবার নিয়ে আসবেন? ওপাশ থেকে আবার কিছু একটা বলায় প্রতীক বলল, না না, সমস্যা হবে কেন, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? রহমত শেখ হেসে বলেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যদি ঠিকানাটা দিতেন তাহলে আমিও আসতাম। রহমত শেখ খানিকটা অবাক হলেন, বিস্ময়ের সুরে বললেন, তুমি যাবে? প্রতীক আমতা আমতা করে বলল, না মানে, আমার ভদ্রমহিলাকে দেখার খুব শখ। রহমত শেখ সম্মতি দিলেন, ঠিকানাটা বললেন। প্রতীক হাসল। সে মিথ্যা বলেছে, তার বেলিকে দেখার জন্য মন আনচান করছে। সে অনেকবার চেষ্টা করেছে বেলিকে মন থেকে মুছে ফেলার জন্য, কিন্তু সে পারছে না। কিছু একটা করতে হবে বেলিকে ভোলার জন্য। সুমি বেলিকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি আসছো ভাবি, তুমি আসছো, মা তোমারে কত আদর করত। তুমি এই বাড়িতে আসছো দেখলে কত খুশি হতো মা। বেলির গাল বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। সুমি থামে না, সে বিলাপের সুরে বলতে থাকে। শেষের কয়টা দিন খালি ফোন দিয়া কাঁদতো আর বলতো, তোমার জন্য তার মনটা পুড়ে যায়, তোমার প্রতি আমার ভাইয়ের করা অন্যায় তিনি মানতে পারেন নাই, তোমার সামনে যাইতে নাকি তার লজ্জা করত। সুমি বেলিকে ছেড়ে তার হাত দুটো জড়িয়ে ধরে বলল, ও ভাবি, আমার মা যদি তোমার প্রতি কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে মাফ করে দিবে, দাবি রেখো না। বেলি শব্দ করে কেঁদে ওঠে। সুমিকে জড়িয়ে ধরে মনে মনে বলে, আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, যদি আমি এখানে থাকতাম
তাহলে হয়তো এমন কিছুই হতো না। বেলি কুলসুম বেগমকে শেষবারের মতো দেখতে গিয়ে একটা পাগলের মতো কাজ করলো। সে কুলসুম বেগমের পাশে লুটিয়ে পড়লো কাঁদতে কাঁদতে। সুখন এগিয়ে এসে তাকে টেনে তুললো, বলল, পাগলামি করো না। বেলি ঝাপসা চোখে হঠাৎ সুখনের ওপর পড়লো। চোখ মুছে সে আবারও তাকালো তার দিকে। মুহূর্তের মধ্যেই তার রাগ হলো। সে এক ঝটকায় তার হাতটা ছাড়িয়ে নিল, বলল, ধরবে না আমাকে তুমি? তুমি তোমার মায়ের খুনি। তোমার অপকর্মের ভার সহ্য করতে না পেরেই আজকে তিনি চলে গেছেন। সুখন বিস্মিত চোখে তাকিয়ে রইল বেলির দিকে। তারপর বলল, বেলি চুপ করো এখন। বেলি সুখনের দিকে তাকিয়ে বলল, চোখ রাঙাবে না একদম। আরো কিছু খুব বলতে গেলেও আশেপাশের মহিলারা থামিয়ে দিল। বলল, আগে সব কাজ শেষ হোক, তারপরে এসব কথা। ছেলেরা কুলসুম বেগমকে নিয়ে বেরিয়ে গেল। পেছন থেকে কান্নার রোল পড়ল। হঠাৎই একজন সামনে এসে দাঁড়ালে কান্না থামিয়ে সবাই বিস্মিত চোখে তাকিয়ে রইল। বেলি মাইমুনার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করো? মাইমুনা হেসে বলল, আপনি যা করেন। সুমি এগিয়ে এসে বলে, আপনি বেরিয়ে যান এখান থেকে। মাইমুনা খানিকক্ষণ তাকিয়ে থেকে বলে, যাব। তার আগে সবাই শুনে রাখেন, আমি সুখনের বাচ্চার মা হতে যাচ্ছি। সবাইকে জানিয়ে রাখলাম, না হলে তো বলবেন বাজারি মেয়ে কি জানি কার বাচ্চা নিয়ে এসে অন্যের নাম দিচ্ছে। সুমি এগিয়ে এসে বলে, আপনি বেরিয়ে যান। মাইমুনা বেরিয়ে আসে। বেলিও প্রস্তুতি নেয় বেরিয়ে যাওয়ার। তার এই বাড়িতে থাকার আর কোনো মানেই হয় না। সুমি বলে, ভাবি, এত একটুক্ষণ বসো, সবাই আসুক, কথা আছে। এক প্রকার জোর করে বেলি আর তার পরিবারকে থামায় সুমি। সুখন উঠে দাঁড়িয়ে পরে সুমিকে উদ্দেশ্য করে বলে, মানে কি? আমার অজান্তে এসব কখন হলো? আমি মানি না এসব। বাসা তোর নামে, সম্পত্তি বেশির অর্ধেক বেলির নামে, তারপর তোর নামে আর আমার নামের ছিটে ফোটা, আর সব ষড়যন্ত্র। ব্যবসায় যা অর্থ লাভ আসবে তার অর্ধেক লিখনের নামে ব্যাংকে রেখে দিতে হবে। তাহলে আমার কি? আমার কি? সুমি গ্লাসে থাকা পানিটা এক টানে শেষ করে বলল, সবই তোমার, যদি তুমি ভালো মতো চলো। সুখন সুমির কথা বুঝতে পারল না। সে বোকা বোকা গলায় বলল, মানে? বেলির পরিবার বিস্ময়ের চরম সীমানায়। তারা কোনো কথা বলতে পারছে না। কুলসুম বেগমের কর্মকাণ্ডে তারা হতবাক। তারা ভেবেছিল হয়তো তিনি আশ্বাস দিচ্ছেন, কিন্তু তিনি যে এমন একটা কাজ সত্যি করে যাবেন এটা কেউ ভাবতেও পারেনি। সেদিন কুলসুম বেগম তাকে ডেকে সেসব কাগজে সাইন করিয়েছিল। তাহলে সেগুলো এইসবের কাগজ ছিল? বেলি ভাবে, সে বুঝতেই পারেনি। সুখনের চোখ হঠাৎই বেলির দিকে পড়ল। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বেলিকে সোফা থেকে টেনে তুলে দাঁড় করালো সুখন। দাঁতে দাঁত চেপে বলল, এই, তুই আমার মাকে কি এমন খাইয়েছিস যে সব তোকে দিয়ে গেছে? আমার সম্পত্তির প্রতি এত লোভ তোর, এত লালসা? বেলি হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। সে হাতে ব্যথা পাচ্ছে, এমন ভাবে ধরে রেখেছে সুখন। বেলি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, সম্পত্তির লোভ আমার না, তোমার, বলেই তোমার মা তোমার নামে আমার নামে সব করে দিয়ে গেছে। তুমি শুধু চরিত্রহীনই না, তুমি হলে অর্থলোভী স্বার্থপর মানুষ। সেটা এখানে সবাই তোমাকে দেখে বুঝে ফেলেছে। সত্য কথা সুখনের সহ্য হয় না। সে বেলির গালে চড় বসিয়ে দেয়। বেলির পরিবার এগিয়ে আসতে গেলেও থমকে দাঁড়ায়, কারণ কেউ একজন তার আগেই সুখনকে ঘুষি মারে। সুখন তাল সামলাতে না পেরে পড়ে যায়। চোখ বড় বড় করে তাকায় লোকটার দিকে। প্রতীক এগিয়ে এসে বেলিকে বলে, ঠিক আছে তুমি? বেলি অবাক চোখে প্রতীকের দিকে তাকায়, তারপর মাথা নেড়ে বলে, হ্যাঁ। বেলির ঠোঁট জ্বালা করে। হাত দিয়ে ঠোঁটটা চেপে ধরতেই প্রতীক বলে ওঠে, ধরে না, কেটে গেছে। সুখন উঠে দাঁড়ায়, তারপর বেলির উদ্দেশ্যে বলে, আজকাল দেখি তোর জন্য সবাই লড়াই করছে, ঘটনা কি? ঘরের মানুষ বাইরের মানুষ সবাই কালি আমাকেই চরিত্রহীন বলে, তোরটা কেউ দেখে না? সব লোকেরাই তোর কথা বলে, তোর হয়েই এগিয়ে আসে। কি দিয়েছিস ওদের? বলেই আবারও এগিয়ে আসে বেলির দিকে। প্রতীক সুখনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বেলি ঘৃণা ভরা চোখে তাকিয়ে তাকে সুখনের দিকে।
প্রতীক বেলির হাতটা ধরে বলে, চলো এখান থেকে। বেলি বাড়ির সবাই সুখনকে রাগী দৃষ্টিতে দেখে নেয় একবার। প্রতীক এগিয়ে না এলে ওর কি হতো কে জানে। পল্টু গাড়িতে বসে এক দৃষ্টিতে প্রতীককে দেখছে। প্রতীক একবার পল্টুর দিকে তাকিয়ে বলল, কি? পল্টু বলল, সবই বুঝলাম, আপনার বিষয়টা বুঝলাম না। কি বিষয়? এই যে, না মানে বেলি আপার প্রতি আপনার বিষয়টা। প্রতীক আর চোখে একবার পল্টুকে দেখে বলল, কোন বিষয়টা? পল্টু কোনো রকম ভনিতা ছাড়াই বলল, ভালোবাসেন নাকি? হয়তো। প্রতীকের সহজ সরল স্বীকারোক্তি। পল্টু চোখটা বড় বড় করে তাকিয়ে রইল প্রতীকের দিকে, তারপর বলল, যা, তা হয় না। প্রতীক হেসে বলে, তাহলে হয়তো হয় না। বাড়ির সবাই বেলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে বেলি আবারও বলল, আমি সত্যি সুখনকে ডিভোর্স দিতে চাই। ওর মতো একটা জঘন্য মানুষের সাথে থাকার কোনো ইচ্ছে আমার আর নেই। এরকম মানুষের সাথে আমি থাকতে চাই না, যে কিনা কথায় কথায় আমার চরিত্রে আঙ্গুল তোলে, অথচ তার চরিত্রেরই ঠিক নেই। আমি এতদিন ভুলটা শুধরে নিতে চাই এখন। মাইমুনা সিঁড়ি দিয়ে উঠে মেইন গেটের সামনে দাঁড়ালো কোনো মতে। অসম্ভব রকমের ব্যথা শুরু হয়েছে তার পেটে। সকাল থেকেই হালকা হালকা ব্যথা শুরু হয়েছিল, সে ততটাও গুরুত্ব দেয়নি। রাতে অদ্ভুত কিছু লক্ষণ দেখে সে ডক্টরের সাথে কথা বলেছিল। ডক্টর বলেছে চিন্তা না করতে, প্রেগনেন্সির সময়টাতে নাকি এমনটা কমন। মাইমুনাও তারপর আর পাত্তা দেয়নি বিষয়টা, এক প্রকার জোর করে বিষয়টা মাথা থেকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু এখন তার মনে হচ্ছে বিষয়টাকে গুরুত্ব দেওয়া দরকার ছিল। মাইমুনা ব্যথা না সহ্য করতে পেরে মেইন গেটের সামনে বসে পড়ে। তার যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া দরকার। সে সুখনের নাম্বারটা ডায়াল করে, সুখন কল কেটে দেয়। সে আবারও কল দেয়। এরপর এভাবে পরপর অনেকবার কল দিলেও সুখন রিসিভ করে না। মাইমুনা চোখটা বন্ধ করে তার গাল বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রুনু বেগম ছাদে যাচ্ছিলেন কাপড় আনতে। মাইমুনাকে দরজার সামনে বসে থাকতে দেখে এগিয়ে আসেন, বলেন, তুমি এখানে বসে আছো কেন? তোমার কি হয়েছে? মাইমুনা চোখ খুলে রুনু খালাকে দেখে বলে, আপনি আমার সাথে একটু হাসপাতালে যাবেন? আমি একা যেতে পারবো না। রুনু বেগম বোকা বোকা চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে। মেয়েটার মুখটা ব্যথায় মলিন হয়ে আসে। তিনি মাইমুনার পাশে বসে মাথায় হাত রেখে বলে, হাসপাতালে কেন? কি হয়েছে তোমার? মাইমুনা রুনু বেগমের দিকে চোখে থাকা পানি না গাল বেয়ে পড়ে। মাইমুনা ঠোঁট কামড়ে বলে, বোধহয় মিসক্যারেজ হয়েছে। বাকি কথাটা আর বলতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। হাসপাতালের বেডে মাইমুনার চোখ বন্ধ করে শুয়ে আছে। ঠোঁট কামড়ে ধরে তার কষ্টগুলো কমাতে চাইছে, কিন্তু পারছে না। সে ফুপিয়ে কেঁদে ওঠে একটু আগে শারীরিক ব্যথার চাইতে। এখন মনে যে একটা ব্যথা হচ্ছে, এটা ওই ব্যথার থেকেও বেশি কষ্টের। তার মনে হয় তার সব পাপের ফল, তার করা অন্যায়গুলোর কারণেই আজ সে সন্তানকে হারিয়ে ফেলেছে। তার বাবা মাকে দেওয়া কষ্ট, কুলসুমের মনে দেওয়া আঘাত, সবচেয়ে বড় বেলিকে দেওয়া আঘাতগুলোর কারণেই হয়তো আজ সে তার সন্তানকে হারিয়ে ফেলেছে। মাইমুনার দম বন্ধ লাগে। পাশে বসে থাকা রুনু বেগম বলে, আন্টি, আরেকবার চেষ্টা করুন না, যদি রিসিভ করে। রুনু বেগম মাইমুনার মাথায় হাত রেখে বলে, অনেকবারই তো দিলাম, ধরে নাই। মাইমুনা ঢোক গিল, তারপর হাত বাড়িয়ে মোবাইলটা নিয়ে একটা খুদে বার্তা পাঠালো সুখনের কাছে, আমি হাসপাতালে আছি, যদি একটা বার আসতে খুব উপকার হতো, এই শেষবার, আর বিরক্ত করব না। তারপর হাসপাতালের নামটা লিখে দিল। সুখন বার্তাটা দেখে মোবাইলটা পকেটে রাখলো। রিক্সা ডেকে রওনা হলো হাসপাতালের দিকে। উদ্দেশ্য আজ মাইমুনাকে খুব করে কথা শোনাবে। সে চাইছেটা কি? এভাবে বারবার বিরক্ত করার কি আছে? সব জায়গায় তার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। হাসপাতালে পৌঁছাবার পর যখন সব জানতে পারলো সুখন, তখন তার মুখ দিয়ে কথা বের হলো না। সে খানিকটা বিব্রত বোধ করলো। মাইমুনাকে কি বলে সান্ত্বনা দিবে সেটা ভেবে পেল না। হাসপাতাল থেকে ফেরার পর মাইমুনা একদমই গুটিয়ে গেল। প্রথম 1 সপ্তাহ বিছানায় শুয়েই কাটালো।
টুকটাক ঘরের কাজ করেই চুপচাপ শুয়ে থাকে বিছানায় একটা পাশে। যদি সুখন জিজ্ঞাসা করে কি হয়েছে, শরীর খারাপ, মাইমুনা উত্তর দেয় না। মাইমুনার নির্বিকার স্বভাবে সুখনের রাগ হয়। সে কতগুলো বিশ্রী কথা ছুড়ে দেয় মাইমুনার উদ্দেশ্যে। অন্য সময় হলে হয়তো মাইমুনা সেই কথাগুলোর জবাব দিত, এখন আর দেয় না, চুপ করে অশ্রু বিসর্জন দেয়। একটা সময় তার মনটা বিষিয়ে ওঠে সুখনের ওপর। সুখন বেলির হাতটা শক্ত করে ধরে তার দিকে ঘুরিয়ে বলে, মানে কি? বেলি নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, মানেটা হলো আমি তোমার সাথে থাকতে চাই না, তাই আমি ডিভোর্স চাইছি। সুখনের মুখ থেকে বিস্ময়ে কথা বের হলো। খানিক বাদে বলল, কেন? সুখনের এমন প্রশ্নে বেলি হেসে ফেলল। মুখে হাসি রেখেই বলল, কেন? কথাটা বলেই কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে কি যেন ভাবলো, তারপর আবারও বলতে শুরু করলো, আমার স্বামী চরিত্রহীন, সে ঘরে বউ রেখে আরেকটা বিয়ে করেছে। সে আমাকে সর্বক্ষণ মিথ্যার উপরে রেখে আমার গায়ে হাত তুলেছে। আর সবচেয়ে বড় কথা, তার চরিত্রের মতোই তার মানসিকতা অত্যন্ত নিচু। এই কারণগুলো কি যথেষ্ট হবে না ডিভোর্সের জন্য? সুখন এবার নিভে যায় বেলির কথা শুনে। মাথা তুলে আস্তে করে বলে, একটা সুযোগ দাও বেলি, আমি সব সমস্যার সমাধান করে ফেলবো। আমি তো তোমাকে আর লিখনকে নিতে এসেছি। আর কত সুযোগ চাও বলো তো? তোমাকে কি কম সুযোগ দেওয়া হয়েছে? এই তো কদিন আগেও আমি ভাবতাম তুমি ওই মেয়ের সাথে সব একেবারে শেষ করে ফেলেই আমি তোমার কাছে ফিরবো, সব ভুলে আবারও নতুন করে শুরু করব। কিন্তু তুমি কি করলে? তোমার অন্যায়গুলো ঢাকবার জন্য অন্যের উপরে দোষ চাপাতে লাগলে, নিজের চরিত্রের দোষ আমার উপরেও ঠেলে দিতে লাগলে। একবার নয়, বারবার। তাই আর কোনো সুযোগ আমি দিতে চাই না। আর আমি চাইও না যেতে তোমার সাথে। আমি ডিভোর্স চাইছি। আমি চাইছি না। আমি না চাইলে ডিভোর্স হবে কিভাবে? বেলি জানতো সুখন এমন কথাই বলবে। সে বলল, আমি তোমার সাথে থাকতে চাই না। তুমি আমাকে জোর করে রাখবে নাকি? শোনো, আমি তোমার থেকে এক চিমটি পরিমাণও কিচ্ছু চাই না। আমার দেনমোহর, আমার আর আমার ছেলের ভরণ পোষণের টাকা কিচ্ছু লাগবে না। আমি কিচ্ছু চাই না, সব মাপ। সুখন মাথা নেড়ে হেসে বলল, তবুও আমি তোমাকে ডিভোর্স দিব না। আর তুমি দেনমোহরের ভরণ পোষণ বাবদ যে টাকাটা মাফ করে দিচ্ছ, তার থেকে বেশি তো আমার মা তোমাকেই দিয়ে গেছে। বেলি হেসে বলল, তো এই সম্পত্তির জন্যই কি তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো না? তুমি আসলেই লোভী। কোর্টে তোমার নামে মামলা আছে, আমি মামলাটা তুলে নেব ডিভোর্স হয়ে গেলে। সুখন রাগে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। বেলি বেশ কিছুক্ষণ থেমে তারপর বলল, বাহিরে সবাই আছে, সময় নষ্ট করে ডিভোর্সের কাজটা সেরে ফেললে ভালো হতো। আমি ডিভোর্স দিচ্ছি না তোমাকে, মামলা চলতে থাকুক। সুখন কথাটা শেষ করে আর দাঁড়ালো না। বেলি ওই জায়গাতেই দাঁড়িয়ে রইল। সুখন কি করতে চাইছে বেলি বুঝতে পারছে না। এখন এমন করার মানে কি, সে সেটাও বুঝতে পারছে না। পান্না বেগম এতক্ষণ রুমের বাইরে দাঁড়িয়েছিলেন। এবার তিনি এগিয়ে আসলেন, বেলিকে জিজ্ঞাসা করলেন, কি বলল? আমি ডিভোর্সের কথা বলেছিলাম, সে মানেনি, সে ডিভোর্স দিবে না। পান্না বেগম ভয়ে শঙ্কায় বেলির হাতটা চেপে ধরে বললেন, তাহলে এখন? বেলি পান্না বেগমের মুখের দিকে তাকিয়ে হেসে বলল, এভাবে না হলে আদালতের মাধ্যমেই হবে। আমি আর তার সাথে থাকবো না। বাসায় পৌঁছে মাইমুনাকে ব্যাগ গোছাতে দেখে সুখন অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছ? মাইমুনা সুখনের দিকে তাকালো। সুখন খেয়াল করলো তার দৃষ্টি নিষ্প্রাণ, মুখ শুকনো। মাইমুনা শুকনো মুখেই বলল, চলে যাচ্ছি। সুখন আগেই চেয়ে বেশি অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছ? বাড়িতে। আমার পরিবার আমাকে ক্ষমা করে দিয়েছে। তারা বলেছে যদি আমি সব ছেড়ে তাদের কাছে যাই তাহলে তারা আমাকে মেনে নিবে। আমি তোমার সাথে আর থাকতে চাই না সুখন। তখন সুখন বলল, মানে? তুমি দুই নৌকায় পা দিয়ে চলছো, সেটা তো সম্ভব না বলো। কেউ কি সেটা মেনে নিবে? আর সবচেয়ে বড় কথা, তোমার উপর থেকে আমার মন উঠে গেছে, তাই আমি ফিরে যাচ্ছি। আরেকদিন এসে আলোচনা করা যাবে ডিভোর্স আমার আর ভরণ পোষণের, দেনমোহরের টাকাটা নিয়ে। কথাটা শেষ করে মাইমুনা বেরিয়ে গেল। সুখন বিস্ময়ে মুখ দিয়ে কথা বের হলো না। মাইমুনা সুখনকে ছেড়ে চলে যাওয়ার কিছু দিনের মাথাতেই
তাদের পরিচিত সকলকে জমায়েত করে ঝামেলা শুরু করলো। অবশেষে বিচার সভা বসলো সুখনের নামে। সে তার প্রাপ্য টাকার দাবি জানালো সুখনের কাছে। সুখন টাকা দিতে নাকচ করলো। সুখনের পক্ষে লোক কারণ বেশি হিসাব দেখালো মাইমুনা যে বিয়েতে ভিত্তিতে টাকা পয়সা চাইছে সেই বিয়ের কোনো দাম নেই, কারণ তার প্রথম স্ত্রী বিয়ের অনুমতি দেয়নি। তবুও মাইমুনার ক্ষতিপূরণ হিসাবে সুখনকে 3 লাখ টাকা দিতে হলো, না হলে মামলা করবে বলে মাইমুনা হুমকি দিয়েছিল। মাইমুনার ঝামেলা মিটে যাওয়ার পর সুখন আপ্রাণ চেষ্টা করতে লাগলো বেলিকে ফিরিয়ে আনার। হঠাৎ একদিন হাতে পেল বেলির পাঠানো নোটিশ। বেলি একতরফা তাকে ডিভোর্স দিয়েছে। সুখন মুহূর্তেই ছুটে গেল বেলির বাড়িতে। বেলির দিকে কাগজটা এগিয়ে দিয়ে বলল, বেলি, এটার তো কোনো দরকার নেই এখন, মাইমুনার ঝামেলা তো মিটে গেছে। বেলি বলল, এটার দরকার আছে, কারণ আমি তোমার সাথে থাকতে চাই না তাই। সুখনের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে বেলির হাতটা ধরে বেলিকে অনুরোধ করতে লাগলো। প্রতীক চায়ের কাপটা বেলির দিকে এগিয়ে দিল। বেলি হেসে চায়ের কাপটা হাতে নিল। সে বুঝতে পারছে না প্রতীক তাকে এখানে কেন ডেকেছে, কেন ডাকতে পারে। সেটা ভাবতে ভাবতেই চায়ের কাপে চুমুক দেয় বেলি। ঠিক তখনই একটা কণ্ঠস্বর কানে ভেসে আসে, উইল ইউ ম্যারি মি বেলি। কথাটা শোনা মাত্রই বেলির হাতটা কেঁপে কিছুটা চা উপচে বেলির কাপড়ের ওপরেই পড়ে যায়। অতিরিক্ত চা মুখে চলে যাওয়ায় তার জিহবাটাও পুড়ে যায়। সে চোখটা বড় বড় করে প্রতীকের দিকে তাকিয়ে থাকে। প্রতীক একটা টিস্যু এগিয়ে দেয়, বলে, তুমি ঠিক আছো? বেলি টিস্যুটা নিয়ে কাপড়ে পড়া চাটা মুছতে মুছতে নিজেকে সামনে নিয়ে বলে, এই ধরনের বিশ্রী ঠাট্টা আমি পছন্দ করি না। প্রতীক চট করেই বলে, আমি ঠাট্টা করছি না, আমি তোমায় ভালোবাসি। আগে আমি বলার সুযোগ পাইনি, তোমার বিয়ে হয়ে গিয়েছিল বলে, তাই এখন আর সেই সুযোগটা হারাতে চাই না, সাথে তোমাকেও হারাতে চাই না। প্রতীকের এমন কথায় বেলির কৌতুক বোধ হয়। আজকাল সে এই শব্দটা বিশ্বাস করে না। একবার ঠকেছে সে এই কথা বিশ্বাস করে। সে উঠে হাঁটা শুরু করলো। তার এখানে থাকার এক মুহূর্তও ইচ্ছে নেই। সে শুনতে পেল প্রতীক বলছে, নীরবতা সম্মতির লক্ষণ, তাহলে কি আমি ধরে নিব তুমি আমার প্রস্তাবে রাজি? বেলি থেমে পেছনে ঘুরে বলল, না, কখনোই না। বেলি রাস্তায় নামতেই মোবাইলটা বেজে উঠল। সে তিক্ত মেজাজে মোবাইলটা কানে ধরল। ওপাশের গলার আওয়াজ পেয়ে তার মেজাজটা আরো বিগড়ে গেল। সে বলল, তোমাকে কতবার না করেছি আমাকে কল না করতে? কেন তুমি আমাকে বিরক্ত করছো সুখন? সুখন ওপাশ থেকে ধরা গলায় বলল, প্লিজ বেলি, একটাবার লিখনের সাথে দেখা করতে দাও, এই শেষবার। না, কখনোই না। তোমার মতো চরিত্রহীন লোকের সাথে আমার ছেলেকে দেখা করতে দিব না। সুখন রেগে অশ্লীল ভাষায় গালি দেয়, তোর কোনো অধিকার নেই আমার থেকে আমার ছেলেকে দূরে রাখার। আমি ভুল করেছি, তা আমি স্বীকার করেছি, এই শেষবার, আর কোনোদিনও বলবো না। এবার ওপাশ থেকে কান্নার আওয়াজ শোনা যায়। সুখন কাঁদছে। এটা নতুন নয়, ডিভোর্সের পর থেকেই প্রায় ফোন করে সে কাঁদে, ক্ষমা চায়, লিখনকে দেখতে চায়। একবার এসবে বেলির মনটা গলে সে লিখনকে পাঠায় সুখনের কাছে। তখন সুখন লিখনকে আটকে বলে বেলি না গেলে লিখনকে দিবে না। তারপর বেশ ঝামেলা করে সে আনতে পেরেছে লিখনকে। তাই বেলি ওর কান্নার আওয়াজে আর গলে না, বলে, না, সম্ভব নয়। বেলি কেটে দিবে। ওই সময় ওপাশ থেকে ভেসে আসে, বেলি, আমি কি একটাবার তোমার সাথে দেখা করতে পারি? বেলি হাঁটা থামিয়ে দাঁড়িয়ে বলে, উত্তর দেয় না কোনো। ওপাশ থেকে আবারও বলে, থাক। বেলি, শোনো। কিছুক্ষণ নীরব থেকে আবারও বলে, ক্ষমা করে দিও আমায়, হয়তো আর কোনোদিনও দেখা হবে না তোমার সাথে। ওপাশ থেকে কলটা কেটে দেওয়ার আওয়াজ আসে। বেলি মোবাইলটা খানিকক্ষণ কানের সাথে চেপে ধরে রাখে। ভাবে আজ সুখনের গলার আওয়াজ অন্যরকম লাগলো। সুখন বুকটা ভরে নিঃশ্বাস নেয়, চারিদিক ভালো করে দেখে নেয়। এই পৃথিবীতে তো সে আর মাত্র কিছুক্ষণ। যদি এখন সে তার করা পাপের গ্লানি থেকে মুক্তি পায়। বেলি ঘুম ঘুম চোখে
মোবাইলটা রিসিভ করে বলল, হ্যালো। ওপাশ থেকে কথাটা শুনে বেলির ঘুমটা উড়ে গেল। সে হতবিহ্বল হয়ে বসে রইল। বারবার কালকের কথাগুলো মনে হতে লাগলো।